সেই ছোট মামা গুপি পানু সিরিজের আরেকখানা রহস্য গল্প, লীলা মজুমদারের সমাদদারের অদৃশ্যকরণ শুরু করছি। এর আগেও বলেছি বোধহয় যে গুপিদের বাড়িতে কারো জন্মদিন হয় না। বয়স অবশ্য সবারই প্রত্যেক বছর ঠিক ঠিক 1 বছর করে বেড়ে যায়। এটাই গুপির একটা বড় দুঃখ, মানে বয়স বাড়াটা নয়, জন্মদিন না করাটা। তাই আমাদের বাড়িতে ওর জন্মদিন করা হয়। রামকানাইদা ওকে খুব একটা পছন্দ করে না, কিন্তু পাছে ও আমাদের বাড়ির রান্নার মধ্যে কোনো খুঁত খুঁজে বের করে, তাই সেদিন খুব সকাল থেকে রামকানাইদা রান্নাঘরে গিয়ে ঢোকে আর সারা দিনের মধ্যে বেরোয় না। এবছর বেজায় ভালো খাওয়া দাওয়া হয়েছিল। মোগলাই পরোটা, শামি কাবাব, আলু মাকাল্লা মানে জলের বদলে তেল দিয়ে সেদ্ধ আলু, সঙ্গে টমেটোর চাটনি, পায়েস, পাটিসাপটা। অথচ ছোট মামা একটু দেরি করে এসে তেমন কিছুই খাবার ইচ্ছা প্রকাশ করলেন না। আমার ঘরের তক্তপোষের ওপর 2 হাতে মুখ গুঁজে বসে রইলেন। এ তো মহাগেরো! ওদের নতুন মক্কেলের নৌকো করে আমাদের সুন্দরবনের দিকে যাবার কি ব্যবস্থা হলো না হলো, আজকেই তো সে বিষয়ে পাকা কথা সব শোনার কথা। অথচ ছোট মামা মুখও তোলেন না, রাও কাড়েন না। গুপি আমার দেওয়া নতুন বাইনোকুলার দিয়ে চারদিক দেখতে লাগলো, আর আমি ছোট মামার সামনে চেয়ারে বসে ওর দিকে তাকিয়ে রইলাম। টেবিল বোঝাই খাবার। বাবা বড় পিসির বাড়ি গেছিলেন, আর মা এসব ব্যাপারের খাবার দাবারের বন্দোবস্ত করে দিয়ে নিজের ঘরে ছিলেন। গুপি আর আমি ওর মুখের দিকে চাইছি। এমন সময় হন্তদন্ত হয়ে বড় মাস্টারমশাই এসে গুপির হাতে একটা এই মোটা বই দিলেন। পুরনো বই, পাতায় পাতায় অদ্ভুত সব ছবি, নাম বর্মার জঙ্গলে। বললেন, কতকগুলো পয়সা নষ্ট করে বাজে জিনিস না কিনে আমার নিজের অভিজ্ঞতার এই বইটা তোকে দিলাম। এ প্রকাশক কবে মরে ঝরে গেছে, বইটা পাওয়া যায় না রে। আমার নিজের কপিটাই তোকে দিলাম। আমার আর কি দরকার? আর যদি নেহাত দরকার হয়ও, এর চেয়ে মোটা, এর চেয়ে লোমহর্ষক অন্য সব অভিজ্ঞতার বিষয় লিখে চেপে নিলেই হবে। এত ভালো বইয়ের তো প্রকাশকের অভাব হয় না রে। শুধু ওই বিলিতি ক্রিম লেড পেপার পাওয়া যায় না বলেই এতদিন ছাপা হয়নি। এ কি, এ লোকটা এমন হতাশ ভাবে বসে আছে কেন? এতক্ষণ পরে ছোট মামা মাথা তুললেন। হয়তো বড় মাস্টার এসে অবধি তার দিকে কোনো নজর দেননি বলে একটু চটেও গিয়েছেন এর মধ্যে। চুলগুলো সব খাড়া খাড়া, চোখ টকটকে লাল, মুখে যেন কেউ এক পোঁচ কালি লেপে দিয়েছে। গুপি সেদিকে না তাকিয়েই বলল, ও মাস্টারমশাই, আপনার লেখা বইতে কি লেখা? রচয়িতা টি.ই. মারে, অনুবাদক শঙ্খ সরকার, এরম লেখা কেন? বড় মাস্টারমশাই কাষ্ঠ হাসি হাসলেন। "হ্যাঁ, তা দেবে না তো কি? রচয়িতা এই শশাঙ্ক ঘোষ দেবে নাকি? তাহলে লোকে কিনলো আর কি। শোন, ওই সাহেবরা না লিখলে এ ধরনের সত্যি অভিজ্ঞতার বই কেউ কেনে না, সত্যি বলে বিশ্বাসও করে না। আসলে ওই মারেও আমি, ওই শঙ্খও আমি। এটাকে একরকম আমার বর্মা জীবনের ডায়েরি বলতে পারিস। তা হ্যাঁ গো চাঁদুবাবু, তোমার হয়েছেটা কি?" ছোট মামা বললেন, গোবরা গোবরা আমাকে ফাঁসিয়েছে। শুনে আমরা তো অবাক। গোবরা আবার কি? তাছাড়া সুন্দরবন যাবার কি হলো? ছোট মামা এবার বেজায় রেগে গেলেন। ওই স্যারকে কে না কারা গুম খুন করেছে। গুম গুম স্যারকে গুম করেছে। গোবরাটা মালিক হয়েছে, আর তোরা এখনো কোথায় যাবি, কি খাবি তাই নেই মুশকিল। গুপি বলল, বাহ, তুমিই তো বলেছিলে মক্কেলের লঞ্চে করে আমাদের। আরে মক্কেল বেঁচে থাকলে তবে তো। ওদিকে রহস্যের গন্ধ পেয়ে বড় মাস্টার কাঠের পা শুদ্ধই আসন পিঁড়ি হয়ে আমার পাশে তক্তপোষে বসে পড়ে বললেন, "এই, কি ব্যাপার হ্যাঁ?"
ছোট মামার খাবারের প্লেটটা টেনে নিয়ে মোগলাই পরোটার ভেতরে একটা স্বামী কাবাব পুরে লাঠি বানিয়ে বড় মাস্টার ইয়াব বড় একটা কামড় দিলেন। তাই দেখে ছোট মামার মুখের ভাব দেখে রামকানাই তাড়াতাড়ি বড় মাস্টারের প্লেটটা ওনার সামনে এগিয়ে দিল। ছোট মামা উদ্ভ্রান্তের মতো বলল, হ্যাঁ, এই এত এত কি হবে, আগে দুটো কাবাব আর একটা পরোটা আনো তো। হ্যাঁ, ব্যাপার ব্যাপার আর কি, আজ 7 দিন হলো ওই শালা গোবরার হাতে অফিসের ভাত দিয়ে আমার স্যার সুন্দরবনের মক্কেলের সঙ্গে তদন্তে বেরিয়েছিলেন, আর ফেরেননি। আছেন কি না কে জানে। এদিকে এই ব্যাটা গোবরা আমাদের সব ছুটি বন্ধ করে দিয়েছে আর বলছে স্যার নেই, ফিরবেন কিনা সন্দেহ, এদিকে টাকার টানাটানি, নাকি মাইনে কমাবে তার উপর। এই বলে ছোট মামা খানিকটা আলু মাকাল্লা মুখে পড়ে 2 হাতে চোখ ঢাকলেন। বড় মাস্টার তাড়াতাড়ি তাকে কনুই দিয়ে গুঁতিয়ে বললেন, ওকে ওকে, বিষম লাগবে না, তার উপরে আবার কি বলো না, আর ছুটি বন্ধ আবার কোথায়, এই তো দিব্যি ছুটিতে এসেছো দেখতে পাচ্ছি। ছোট মামা আর একটু আলু মাকাল্লে মুখে নিয়ে বলল, ছুটি ছুটি, একে আপনি ছুটি বলেন? প্রাণ হাতে নিয়ে ভূতের বাড়িতে তদন্তে যাওয়াটা আপনার কাছে ছুটি বলে মনে হতে পারে, কিন্তু যারা ওই তদন্তে গিয়ে নিখোঁজ হয়ে যায় তাদের কাছে একটুও ছুটি নয়। এই গুপি, হাঁ করে দেখছিস কি? খালি পেটে তদন্ত করা যায়? সমস্ত শক্তিগুলোকে নখের আগায় নিয়ে অনুসন্ধান করতে হয়। আজ তোর জন্মদিন না হলে না এক চাটি মারতাম। ওহো, এই নে ধর। এই বলে ছোট মামা পকেট থেকে একটা নতুন পেন্সিল টর্চ বের করে গুপির হাতে দিলেন। গুপি বোকার মতো হাসতে লাগলো। আমি গলা খাঁকড়ে বললাম, ইয়ে, কি বলে ছোট মামা, আমাদের তো কাল থেকে ইস্টারের ছুটি, আমাদেরকে সঙ্গে নাও না কেন? এই সুন্দরবনকে সুন্দরবনে যাওয়া হবে, ভূতের বাড়িকে ভূতের বাড়িও দেখা হবে। সুন্দরবনের পথে তোমার মক্কেলের পৈতৃক বাড়ির খুব বদনাম বলছিলে না, সেই বাড়িটাই নিশ্চয়ই, সেটার কথাই তো বলছো। আমরা যাব শুনে ছোট মামা এমনি খুশি হলেন যে আরও অনেকগুলো কাবাব খেয়ে ফেললেন। তারপর লজ্জিতভাবে বললেন, আর কিছু নয়, তবে জানিসই তো কোনো এক্সাইটমেন্ট হলেই আমার হাতে পায়ে খিল ধরে, তাই একা যেতে ঘাবড়াচ্ছিলাম, তোরা গেলে তো কথাই নেই কথাই নেই। বড় মাস্টার অন্য লোকের কথাবার্তা সইতে পারেন না। তিনি বললেন, হুম, আমারও ইস্টারের সময় সুন্দরবনের দিকে যাওয়ার ইচ্ছে, তবে ওই মক্কেলের লঞ্চে নয়। আমি যাব আমাদের ছাপাখানার বড় সাহেবের বেআইয়ের মাল নৌকোতে। জানিস তো, এখানে আপিসের কাগজ বোঝাই জাহাজ গঙ্গাসাগরের কাছে 1 মাস ধরে অপেক্ষা করছে। আমরা ওইখান থেকেই মাল খালাস করতে যাব। ইচ্ছে হলে তোরা সঙ্গে যেতে পারিস, তবে হ্যাঁ, খাওয়া দাওয়ার ভার তোদের, যাওয়া আসার ভাড়া আমার। কি বলিস? ছোট মামা বড় মাস্টারের কাঠের ঠ্যাং জড়িয়ে ধরে প্রায় কেঁদে ফেলেন আর কি। বাঁচালেন স্যার, হাতে চাঁদ গুঁজে দিলেন। ওই ব্যাটা গোবরা যাতায়াত আর খাই খরচের জন্য মোটে কটা টাকা দিয়েছে, কিন্তু হ্যাঁ, তাতে আমাদের 4 জনের রাজার হালে খাবারের ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু আচ্ছা, নৌকো নৌকো কে চালাবে? হ্যাঁ, জানেন তো ছোটবেলায় আমার হাতের কবজিতে টিকটিকি কামড়েছিল কি না, তাই আমি একেবারে জোর পাই না। বড় মাস্টার বললেন, শোনো হে, আমার দাদার নাম গরিলা, গরিলার ভাই এই আমি, অত কাঁচা কাজ করি না হে। ওই বড় সাহেবের ভাইয়েরা আর 8 জন মাঝি সঙ্গে থাকবে, তারাই আমাদের সব কাজকর্ম করে দেবে। সুন্দরবনের পথে ঘুরে ঘুরে আমার ভূতের ভয় ঘুচে গেছে। তবে হ্যাঁ, আগে মাল খালাস, তারপর তোমার ওই তদন্ত। আমাদের জাহাজ তো আর বসে থাকবে না। ছোট মামা বললেন, হ্যাঁ, এই তবেই তো মুশকিল, যত দেরি করা যাবে স্যারের জীবন তো ততই বিপন্ন হবে। গুপি বলল, আহা বেশ তো, যাবার সময় মাস্টারমশাই আমাদের নামিয়ে দেবেন, আমরা তদন্ত করতে থাকবো, আর ফেরবার সময় উনি তুলে নেবেন, তাহলেই তো ল্যাঠা চুকবে। শেষ পর্যন্ত তাই ঠিক হলো। বাড়ি থেকে আগেই অনুমতি নেওয়া ছিল যে ছোট মামার মক্কেলের লঞ্চে বেড়াতে যাব, তার উপর বড় মাস্টারও চলেছেন, এতেও কারো আপত্তি থাকার কথা নেই। তবে আসলে মাল নৌকোয় যে যাচ্ছি আমরা, সেটা ছোট মামা চেপে যেতে বললেন,
নাকি গোবরার কানে উঠলে তাই নিয়েই সে মহা ঝামেলা পাঠাবে। গুড ফ্রাইডের আগের দিন সন্ধেবেলায় আমরা তক্তাঘাটের পাশে বাঁধা খালি মাল নৌকোতে উঠলাম। খালি বলে একেবারে খালি নয় অবশ্যই, খোলটা চুন সিমেন্ট এইসব দিয়ে বোঝাই। মাল নৌকো কখনো খালি যাওয়া আসা করে না, উল্টে যাওয়ার ভয় থাকে। তাছাড়া যেতে আসতে মাল থাকলে ডবল রোজগার হয় ওদের। বেশ বড় নৌকো, তলাটা মনে হলো চ্যাপ্টা। স্যার বললেন তাহলে বালির চরে আটকে যাবার ভয় থাকে না। পাটাতনের উপরের দুদিকে দুই গাদা পাটের দড়ি, মাঝখানটা ফাঁকা, সেখানে একটা ঘরের মতন করা আছে, বাকি জায়গা ফাঁকা। মাঝিরা নাকি ফাঁকাতেই থাকতে ভালোবাসে। খোলা পাটাতনে তোলা উনুনে রাঁধা বাড়া করে, কাঠকয়লার আঁচে ক্যাবিনের ছাদে বসে খায়, অনেক সময় শোয়েও। আমাদের সঙ্গে দুটো জনতা স্টোভ, বাসনপত্র, চাল ডাল তেল ঘি আলু পেঁয়াজ ডিম টিনের মাংস রুটি মাখন বিস্কুট চা গুঁড়ো দুধ শুকনো মিষ্টি কুচো গজা এসব অনেক কিছু। মাছ তরকারি নাকি পথেই কেনা যায়। তাছাড়া আমরা 3 দিন পরেই নেমে যাব। ছোট মামা বললেন মোটরে গেলে নাকি একদিনেরও কম, তবে অনেক অসুবিধা আছে, তাই মক্কেলরা লঞ্চেই যাওয়া আসা করে। রাতের খাবার মা সঙ্গে দিয়েছিলেন। তার আগে আমরা ডেকে পা ছড়িয়ে বসে দেখছিলাম নদীর দুপাশে আলোগুলো কেমন পেছিয়ে পেছিয়ে পড়ছে আস্তে আস্তে। শেষটা চারিদিকে অন্ধকার, কোথাও মিটিমিটি গায়ের আলো জ্বলছে, নেড়ি কুত্তরা চেঁচাচ্ছে। স্টিমার লঞ্চ নৌকো কত আসছে যাচ্ছে। অন্ধকারে জলের ওপর কেমন একটা চওড়া আলোর দাগ কেটে সব চলেছে। অদ্ভুত সব জিনিস ভেসে যাচ্ছে। বড় মাস্টার বললেন, সুসুখ দেখেছিস তোরা? শোন, হাঙর চেনা যায় জলের ওপর তুলে ধরা 3 কোনা পাখনা দেখে। একবার এই বলে মাস্টারমশাই থেমে গিয়ে ছোট মামাকে বললেন, চাঁদ, তোমার ওই ব্যাপারটা একটু খুলে বলো তো। ছোট মামা বললেন, হ্যাঁ, ওই স্যারের শালা গোবরা বলেছিল কথা 5 কান না হয় ভালো, বুঝলেন? বড় মাস্টার রেগে গেলেন, এই ভালো চাও তো বলো, নয়তো বয়ার ওপর নামিয়ে দেবো তোমাকে। ছোট মামা তাড়াতাড়ি বললেন, মানে নতুন মক্কেল, বুঝেছেন তো, স্যারের নতুন মক্কেল, তার বাবার দূর সম্পর্কের কাকার সম্পত্তি পেয়েছেন। ওই বিশাল বাড়ি আর সুন্দরবনের লাখ বিঘে জমি। তার আয় অনেক, কিন্তু একটাই শর্ত হলো যে ওই বাড়িতে থাকতে হবে। বড় মাস্টার বললেন, হ্যাঁ ভালোই তো, সম্পত্তির কাছে থাকা হবে। ছোট মামা বললেন, কিন্তু ও বাড়িতে ভূতের উপদ্রব। বড় মাস্টার হা হা করে এমনি জোরে হেসে উঠলেন যে 2 ধারের উঁচু পাড় থেকে বিশ্রী প্রতিধ্বনি হতে লাগলো। ভূতের উপদ্রব একটুও অদ্ভুত বলে মনে হলো না। ছোট মামা একটু রেগে গেলেন, বললেন, আপনি ইচ্ছা হয়তো হাসতে পারেন, কিন্তু জানেন ওই টিকতে না পেরে অনন্ত রায় আমাদের সমাদদার ইনভেস্টিগেশনসের শরণাপন্ন হয়েছেন। আমাদের স্যার নিজে তার সঙ্গে তদন্ত করতে এসছেন। 5 দিন আগে ওনার ফেরার কথা ছিল, কিন্তু আজ অবধি দুজনের কারও পাত্তা নেই। অনন্তর বর্ধমানের হোটেলের ঠিকানায় কেউ কিছু জানে না, ভূতের বাড়ির ঠিকানাও কারো জানা নেই। শুধু এইটুকু শুনেছি যে নামখানা খাল পেরিয়ে বাঁ হাতে উঁচু পাড়ের ওপর 200 বছরের পুরনো মস্ত বাড়ি, নৌকো থেকেই নাকি চোখে পড়ে। অনন্তরায় স্যারকে ব্যাপারটা গোপন রাখতে বলেছিল, তাই স্যারও আমাদের কাছে কিছু খুলে বলেননি। কে জানে, দুজনেই হয়তো বেঘরে। এই বলে ছোট মামা চুপ করলেন। গুপি বলল, ও তাই জন্যে তোমার অত হাঁড়িমুখ করার কি আছে, বুঝলাম না ছোট মামা। তোমার স্যার তো আর তোমার আত্মীয় নন, যদি বেঘরে কিছু হয়েই থাকে তাতেই বা কি এমন। ছোট মামা মহা চটে গেলেন, এই কি এমন মানে? হ্যাঁ, তুই কি বলতে চাস আমাকে ওই গোবরার আন্ডারে চাকরি করতে হবে? আমি বললাম, বেশ তো, তোমার ভালো না লাগে তো তুমি ছেড়ে দিও। ছোট মামা মাথা নাড়লেন, তা হয় না,
2 বছর এক নাগারে লেগে না থাকলে বিনু তালুকদারের তদন্ত বিভাগে চাকরিটা আমাকে দেবে না রে। আমি বললাম, ও তাহলে খাওয়া যাক, চলো। পরে ক্যাবিনের খোলা ছাদে শুয়ে শুয়ে গুপিকে বললাম, বুঝলি, আর একটু জানলে হতো ও বাড়িতে কে থাকে, ভূতেরা কি করে। গুপি বলল, ভারী রহস্যজনক, বলেই ঘুমিয়ে পড়ল। আমিও নদীর ঝিরঝিরে বাতাসে, খোলা আকাশের নিচে সপ্তর্ষিমণ্ডল খুঁজতে খুঁজতে একসময় ঘুমিয়ে পড়লাম। এটা কিছু আমার ভ্রমণ বৃত্তান্ত নয়, কাজেই যাত্রাপথের বেশি বর্ণনা দিলাম না। কত আমবাগান, পেয়ারা বাগান, কলা বাগান পেরিয়ে গেলাম। বড় মাস্টার কত গল্প বললেন, ভালো করেই শুনলাম না। ভূতের বাড়ির রহস্যটাই তখন আমাদের একমাত্র চিন্তা। একবার বড় মাস্টার বললেন, বুঝলি, তোদের ওখানে নামা হবে না, তাহলে আমাদের খাওয়া দাওয়ার কি হবে? ছোট মামা তাড়াতাড়ি বললেন, হা, মাঝিদের সঙ্গে ওটার বন্দোবস্ত করে দিয়েছি, আপনি চিন্তা করবেন না। বাঁয়ে নামখানা খালের মুখ পেরুলাম সন্ধ্যের আগে। আরও খানিকটা এগুতেই বড় মাঝি আঙুল দিয়ে দেখালো, ওই হোথায় উঁচু পাড়ের ওপর বিশাল একটা ধ্বংসাবশেষ। দেখে আমরা চমকে উঠলাম। ওখানে কি করে মানুষ বাস করতে পারে বুঝলাম না। বাদুড়, পেঁচা, সাপ ছাড়া আর কোনো কিছু বাস করতে পারে ওই বাড়িতে বলে মনে হলো না। গুপিকে বললামও তাই। গুপি তাতে বলল, যদি ভূত থাকে। আমি বললাম, এই যদি থাকে কি রে, আছে বল। তাদের উপদ্রবেই তো অনন্ত রায় টিকতে না পেরে সমাদদার ইনভেস্টিগেশনসের শরণাপন্ন হয়েছেন, তাই না? বড় মাস্টার বললেন, দেখো, কলকাতার এত ভালো ভালো ডিটেকটিভ থাকা সত্ত্বেও বর্ধমানের ডিটেকটিভের কাছে যাওয়া কেন, আমি তো বুঝতে পারলাম না। ছোট মামা রেগে গিয়ে বলল, কেন কেন সমাদদার ইনভেস্টিগেশনস কি খারাপটা হলো শুনি? তাছাড়া ওই অনন্ত রায় হলো স্যারের শালা গোবরার বন্ধু, ওই তো আমাদের কাছে এনেছে, আনবে নাই বা কেন, হাজার হোক নিজের ভগ্নিপতির কারবার। বড় মাস্টার বললেন, বলে গম্ভীর মুখ করে অনেকক্ষণ বসে রইলেন। ততক্ষণে মাঝিরা পুরনো ভাঙা ঘাটে নৌকো ভিড়িয়েছে। আমাদের 3 জনের 3টে হ্যাভারস্যাক আর খাবার দাবারের ছোট একটা ক্যাম্বিসের থলি নিয়ে আমরা নেমে পড়লাম। নৌকো ছেড়ে দিল। বড় মাস্টারের একটু আপত্তি ছিল আমাদের দুজনের নামাতে। বলছিলেন যে চাঁদু একাই নামুক না কেন, ওই তো টিকটিকি, এসব কাজ নিঃশব্দে করতে হয়, তোরা গিয়ে হট্টগোল লাগিয়ে সব পণ্ড করে দিবি। আমরা ওসব কথায় কান দিইনি। তবে বাস্তবিকই জায়গাটা কেমন যেন, নেমেই গা শিরশির করতে লাগলো। তখন অন্ধকার নামতে শুরু করেছে। চারিদিকে বেজায় থমথমে একটা ভাব। তাছাড়া শেয়াল তো ডাকছিলই, উপরন্তু ডানাওয়ালা কি একটা স্যাঁত করে একেবারে ছোট মামার গা ঘেঁষে একটা অন্ধকার ঝোপ থেকে বেরিয়ে আরেকটাতে গিয়ে ঢুকলো। নাকে এলো বোটকা একটা গন্ধ। ছোট মামা সঙ্গে সঙ্গে আ আ করে পড়ে গেলেন। এ তো মহাগেরো। পেন্সিল টর্চটা জেলে গুপি একবার ছোট মামার মুখে, একবার আমার মুখে আলো ফেলল। তারপর কানে কানে বলল, দাঁড়া, অ্যামোনিয়া শোঁকাচ্ছে, এক্ষুনি তড়াক করে লাফিয়ে উঠবে। যেমনি বলা তেমনি কাজ। পকেট থেকে বাথ সল্টস লেখা একটা সবুজ শিশি খুলে ছোট মামার নাকের কাছে ধরতেই হাঁচড় পাঁচড় করে ছোট মামা উঠে পড়লেন। গুপি শিশিটা পকেটে পুরে বলল, দেখো, এটা কিছু মুচ্ছ যাবার সময় নয়, চলো। ছোট মামা হাঁস ফাঁস করতে করতে নাকের জল চোখের জল ছাড়তে ছাড়তে কোনো কথা না বলে আমাদের পেছন পেছন পাড়ি বেয়ে উঠতে লাগলেন। ছোট মামাকে দেখে বেশ মায়া লাগছিল। ওদিকে গুপি আমার কানে কানে বলল, হ্যাঁ রে, যদি সত্যি ভূত থাকে তাহলে কি করা যাবে ভেবেছিস? আমার হাসি পেল। না জেনেই কি আর আমি এই বিপদের পথে পা দিয়েছি? তাছাড়া রামকানাইদা তো এর জন্য আমাকে তৈরিই করে রেখেছিল। তাই গুপিকে উত্তর দিলাম,
কোনো ভাবনা নেই রে, সব ব্যবস্থা করা আছে। রামকানাইদার দেওয়া শুকনো শেকড় আর আমার নিজের বুদ্ধি খাটানো ব্যবস্থা, ব্যাস, আর কিছুর দরকার হবে না। পথটা বেশ খাড়া হলেও এককালে আগাগোড়া বাঁধানো ছিল, পায়ের তলায় এখনো তা টের পাওয়া যাচ্ছিল। অবশ্যই অনেক জায়গায় ইট আলগা হয়ে গিয়ে পায়ের তলা থেকে হড়কে যাচ্ছিল, তবে দুপাশে আঁকড়ে ধরবার লতা পাতা ঝোপঝাপও ছিল যথেষ্ট। হঠাৎ পেছন থেকে ছোট মামা ঘাউ করে একটা বিকট শব্দ করে আবার পড়ে গেলেন। আমরা ফিরে এসে ধরে তুললাম। টর্চের আলোতে গুপিকে পকেটে হাত ঢোকাতে দেখে এক লাফে উঠে পড়ে ওর হাত চেপে ধরে চি চি করে বললেন, না 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 না, কিচ্ছু দরকার নেই, দরকার নেই। দরকার নেই তো ঘাউ করলে কেন, আর পড়ে গেলে কেন? ওরে ওরে, আমি না, আমি না, ওই পাশ কাটিয়ে কি একটা চলে গেল, ওটাই ঘাউ করলো, আমি তখনই পড়ে গেছিলাম। গুপি ব্যস্ত হয়ে বলল, হ্যাঁ, পাশ কাটিয়ে ওই ওই তার গায়ে কি ডোরা কাটা ছিল? আমি অন্ধকারে দেখতে পাইনি, তবে দেখ, থাকাও কিছু অসম্ভব নয়। একরকম বলতে গেলে বেশ সুন্দরবন তো এখান থেকেই শুরু। গুপি বলল, অতই যদি জানো তাহলে আস্তে হাঁটছো কেন? যত তাড়াতাড়ি বন বাদার পেরিয়ে খোলা জমিতে পৌঁছোই ততই তো ভালো। ছোট মামা বলল, ওরে, আমি চিন্তার ভারে চলতে পারছি না রে। স্যার যদি অনন্তরায়ের লঞ্চে চড়ে এখানে এসে থাকেন, তাহলে সে লঞ্চটা কোথায়? গুপি বলল, উফ, শোনো, লঞ্চ না থাকাটাকে ভালো লক্ষণ বলে ধরে নাও, ওনারা নিশ্চয় ভূতের বাড়িতে নেই। আমি পাশ থেকে বললাম, কিংবা। গুপি তেড়িয়া হয়ে উঠল, এই, কিংবা আবার কি? ভূত কিছু সমাদদারকে এখানে বেঁধে রেখে লঞ্চ নিয়ে হাওয়া হয়নি, এটা তো মানিস? আমি বললাম, কি জানি, বলে হন হন করে উঠতে লাগলাম। মিনিট পাঁচেকের মধ্যে ওপরের খোলা জমিতে পৌঁছে হাঁপ ছেড়ে বাঁচলাম। অবশ্যই অন্ধকার ঘুরঘুরটি, কোথাও কিচ্ছু ঠাওর হয় না। খালি ডান হাতে একটু দূরে ভাঙা বাড়ির সেই জানলার ফাঁক দিয়ে ওপরের আকাশে তারা মিটমিট করছে দেখা যাচ্ছিল, আর হু হু করে একটা ঝোড়ো হাওয়া বইছিল। কতক শীতে কতক দুর্ভাবনায় আমাদের গা শিউরে উঠছিল। ছোট মামা আমাদের দুজনের মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপাতে লাগলেন। গুপি একটু কাষ্ঠ হেসে বলল, ধ্যাৎ, সব পণ্ডশ্রম। এটা একটা বহুদিনের পরিত্যক্ত ভাঙাচোরা বাড়ির খোলস, এর মধ্যে ভূতফুতের জায়গা নেই একেবারে। ইয়ে, সঙ্গে সঙ্গে ও করে চারিদিকে প্রতিধ্বনি তুলে একটা বিশ্রী আওয়াজ আমাদের কান ঝালাপালা করে দিল, যে গায়ের লোমগুলো খাড়া হয়ে উঠছে টের পেলাম। ছোট মামা প্রথমটায় আমাকে জাপটে ধরে পড়েই যাচ্ছিলেন, হঠাৎ কি একটা মনে পড়তেই খচমচ করে উঠে দাঁড়িয়ে বললেন, এই, স্যারের সাইরেন! বলেই পুরো বাড়ির দিকে টেনে দৌড় মারলেন। আমরাও পড়ি মরি করে সঙ্গে সঙ্গে ছুটলাম। আওয়াজটা কয়েক সেকেন্ডের জন্য থেমে আবার শুরু হলো। ছোট মামা নাকি সুরে চিৎকার করে উঠলেন, কোনো ভয় নেই স্যার, আমি আছি, বলেই ধ্বংসস্তূপের মধ্যে গিয়ে ঢুকলেন। কোথায় স্যার, কোথায় আপনি? ও! হঠাৎ চারদিক চুপচাপ হয়ে গেল। গুপি আমাকে আঁকড়ে ধরে ঠক ঠক করে কাঁপতে লাগলো। আমারও হাত কাঁপছিল, তবু কোনো মতে হ্যাভারস্যাক খুলে দুটো কালো জোব্বা বের করে একটা ওকে পরালাম, একটা নিজে পরলাম। জোব্বার পকেটে রামকানাইদার শেকড়ের দুটো টুকরো পুড়ে বললাম, চল দেখি গিয়ে। অন্ধকারে মিশে গিয়ে কালো জোব্বা পরে আমরা দুজনে এগুলাম। বুঝলাম বড় মাস্টার ঠিকই বলেন, ভয় পাবার একটা সীমা আছে, সেটা পেরুতে পারলেই মনে অসম্ভব সাহস আসে। আমাদের মনেও আর ভয় ডর রইল না। তাছাড়া পকেটে শেকড়, পরনে কালো জোব্বা। গুপি ছুটে বাড়িতে ঢুকতে যাচ্ছিল, আমি ওকে টেনে ধরে সাবধান করে দিলাম, এই, সাবধানে এগুতে হবে। তাতে অবশ্যই কোনো লাভ হলো না, কারণ সাবধানে ভাঙা হল ঘরে পা দেওয়া মাত্র
পায়ের তলায় মেঝে হড় হড় করে সরে গেল। আমরা নিচে একটা অন্ধকূপে পড়ে গেলাম। মাথার ওপর মেঝেটা হড় হড় করে সরে আবার বন্ধ হয়ে গেল। ঘুটঘুটে অন্ধকার হলেও বাতাসটা বেশ তাজা, তার মানে বাইরে যাবার পথ আছে। বেশি লাগেনি, কারণ বেশি নিচে পড়িনি। সোজা হয়ে দাঁড়াতে চেষ্টা করতেই ওপরে মাথা ঠুকে গেল। গুপির কোনোই চেপে ধরে হাতড়ে হাতড়ে এগুতে লাগলাম। কথা বলছিলাম না। ছোট মামার কি হলো ঠিক বুঝতে পারছিলাম না। নাকে একটা সোঁদা গন্ধ আসছিল। কিসের গন্ধ কে জানে। তারই মধ্যে হাউ মাউ করে সে কি বিকট চিৎকার, ধূপ ধাপ শব্দ, ওরে বাবারে মানে ভূত। তারপর সব চুপচাপ। বেজায় সাহস হলো আমাদের। গুপি চেঁচাতে লাগলো, ও ছোট মামা তুমি কোথায়? ক্ষীণ একটা দাঁত কপাটি শব্দ ছাড়া কিছু কানে এলো না। গুপি স্বাভাবিক স্বরে বলল, ছোট মামা ও কি হচ্ছে? হ্যাঁ, কে কে গুপি নাকি? আমি ভাবছি কঙ্কাল। এতক্ষণে টর্চ জ্বলল। ছোট মামা দেয়ালে ঠেস দিয়ে হাত পা এলিয়ে অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে। আমি একগাল হেসে বললাম, আরে কঙ্কাল আবার কিসের? এ তো আমাদের পুজো কমিটির ভূষুণ্ডির মাঠের ভূতেদের ড্রেস। অন্ধকারে ফসফরাস পেন্ট দিয়ে আঁকা হাড়গোড়গুলো জলজল করে, কিন্তু আলোতে কিচ্ছু বোঝা যায় না। গুপিও অবাক। এতক্ষণ কালো জোব্বাটা পরে থেকেও ও কিছু টের পায়নি। নিজের অপ্রস্তুত ভাব ঢাকবার জন্য সে বলল, ও হ্যাঁ, ছোট মামা কারা পালালো? ছোট মামা বললেন, ওরা ভূত টুত নয় আশা করি। কালো মুখোশ পরা কারা যেন আমাকে বাঁধতে চেষ্টা করছিল, তোরা ওই কঙ্কাল সেজে এলি তাই দেখে হাওয়া। হঠাৎ সব থেমে গেল শব্দ। কারণ টর্চের আলোতে আমরা দেখলাম মুখে গ্যাগ পরানো, আষ্টে পৃষ্ঠে দড়ি বাঁধা ছোট মামাদের বড় সাহেব সমাদদার একটা খুদে মোড়ায় হাঁটু গেড়ে বসে রয়েছেন। মুখটা লাল, চোখ ঠিকরে বেরোচ্ছে। গ্যাগ দড়ি খুলে দিতেই প্রায় অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিলেন। ছোট মামা ওয়াটার বটল থেকে মুখে জল ছিটিয়ে দিতেই উঠে বসলেন। বললেন, তোমরা কেন এলে এখানে? কেন এলে? এখান থেকে বেরোবার কোনো উপায় নেই। আমি বললাম, ও কিন্তু ওই যারা এসেছিল ওরা গেল কি করে? উনি বললেন, এখানে একটা মাত্র পথ। বাইরে থেকে তালা দিয়ে দিয়েছে, শব্দ শুনেছি। আচ্ছা তোমরা কিছু খেতে দিতে পারো? বলতে ভুলে গেছি, এত সব কাণ্ডের মধ্যেও খাবারের থলিটা কিন্তু আমরা হাতছাড়া করিনি। এটা আমাদের পাণ্ডা বিনু তালুকদারের শিক্ষা। উনি বলেন, সর্বদা দুটো ব্যবস্থা তৈরি রাখবে, বেরোবার পথ আর খিদে মেটাবার খাবার। আপাতত দ্বিতীয়টা অবলম্বন করা গেল। ছোট মামার পকেটে মোমবাতি ছিল। সেটা জেলে নিমকি, মোয়া, ডিম সেদ্ধ, রুটি, মাখন আর জল খাওয়া হলো। ততক্ষণে বেশ রাত হয়ে গেছিল। জায়গাটা ঘুরে দেখলাম। গুদম ঘর মনে হলো। হাঁড়ি, হাতা, ছাঁকনি, খড়ের গাদা, তক্তপোষ, দড়ির গাছা, মাটির কলসি, চারপাশে সোঁদা সোঁদা গন্ধ। স্যার বললেন, আগে এখানে কেউ চোলাই কারবার করতো, মানে বেআইনি তাড়ি বানাতো। গন্ধ পাচ্ছ না তোমরা? গন্ধ পাচ্ছিলাম, তার চেয়েও বেশি ঘুম পাচ্ছিল। স্যার বললেন, আজ আর নয়, কাল সকালে সব শুনো। যে যার খড়ের গাদা টেনে নিয়ে পড়ে ঘুম লাগালাম। সকালে স্যার বললেন, অনন্ত আমাকে নিয়ে এসেছিল, ওর কি হলো কে জানে। তোমরা নিচে লঞ্চ দেখলে? না তো স্যার, লঞ্চ তো নেই, দেখিনি তো। নিজের থেকেই স্যার বললেন, অনন্তকে আমি বুঝলাম না। হ্যানা ত্যানা বলে লঞ্চে করে এখানে নিয়ে এলো, গভীর রাতে পৌঁছলাম। বাড়িতে পা দিতেই অন্ধকারের মধ্যে কতগুলো লোক ধরে আমাকে সেই যে বেঁধে রাখলো,
সেই স্তক সারা সময় বাঁধা, রাত্রির বেলা খুলে দিত আর দিনে বন্দি। আর দিনে একবার জল, দুধ পাউরুটি। ওদিকে অনন্তর কোনো পাত্তা নেই, কি হলো বুঝছি না। ছোট মামা বললেন, স্যার এ বাড়িতে কেউ কিন্তু থাকে না, গত 50 বছরের মধ্যে থাকেনি। নিঘাত আপনার অনন্তদের সঙ্গে এদের স্বর আছে। স্যার অবাক হলেন। কিন্তু আমাকে ধরবে কেন? আমাকে সরিয়ে কার কি লাভ? ছোট মামা দাঁতে দাঁত ঘষে বললেন, লাভ শুধু ওই গোবরার। স্যার ঠেস দিয়ে বসেছিলেন এবং সোজা উঠে বসলেন। গোবরার? আচ্ছা, একটু একটু আলো দেখছি যেন। গোবরা তো অনন্তর ফ্রেন্ড। বলে সেই যে গুম হয়ে রইলেন, সারা দিন মুখ খুললেন না। আমরাও সারা দিন বেরুবার একটা পথের সন্ধানে ঘুরে বেড়ালাম। মাটির নিচে ভিতের তলায় খোঁদল কেটে এই জায়গাটা তৈরি। সেকালে হয়তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির কেউ করেছিল, এখানে শত্রুর হাত থেকে মাল নিরাপদে রাখত। বন্দীদের রাখাও অসম্ভব নয়। হলঘরের চোরা ট্র্যাপডোর দিয়ে নিশ্চয়ই জিনিস নামানো হতো। তলা থেকে সেই ট্র্যাপডোর খোলবার কোনো উপায় দেখতে পেলাম না। বিকেলের মধ্যে সঙ্গের খাবার শেষ, জলও প্রায় শেষ। তখন একটু একটু ভাবনা হতে আরম্ভ করলো, শুয়ে পড়ব কিনা আপাতত ভাবছি। এমন সময় হুড়মুড় দুম দাম খট খট বড় মাস্টার তার 8 জন মাঝির 6 জনকে নিয়ে ট্র্যাপডোর খুলে এসে হাজির। বললেন, মাল খালাস হচ্ছে ওদিকে, হোক, আমি ভাবলাম একবার দেখেই যাই। এ বাড়ি তো কারো বসত বাড়ি হতে পারে না। শোন, 30 বছর আগে এটা আমার দাদা সেই গরিলা বলছিলাম, ওই গরিলার হেডকোয়ার্টার ছিল। তখনই জানতাম বেওয়ারির সম্পত্তি, কিন্তু ভূত ফুতের কথা তো শুনিনি। তাছাড়া ওই অনন্ত রায়, ওকে আমি খুব চিনি, কাছেই থাকে। ব্যাটাকে শটাং ওর বাড়ি থেকে ধরে আনছিলাম, নেহাত পালিয়ে গেল। তবে ওর লঞ্চটাকে এনেছি। জানিস, আমাদের জাহাজের পাশেই নোঙর করা ছিল। আমরা স্যারের বেআইয়ের সম্পত্তি, ওই ভাড়া খাটা লঞ্চ দেখে চিনতে পারিনি ভেবেছে। হ্যাঁ। তারপর উঠে পড়ে আমার আর গুপির পিঠ চাপড়ে বললেন, ভেরি গুড। জানিস, বর্মাতে আমিও ঠিক এইভাবে মানুষ হয়েছিলাম। অথচ আমরা সবাই জানতাম কোনো জন্মে উনি দেশের বাইরে জানটাননি, আর উনিও জানতেন যে আমরা জানি। আর বলার বেশি কিছু বাকি নেই। সেই রাতেই আমরা ওই লঞ্চে করে কলকাতার দিকে রওনা হলাম। বড় মাস্টার একটা স্টিমার চেপে তার জাহাজের কাজে ফিরে গেলেন। ছোট মামা কাউকে কিছু বলতে মানা করে দিয়ে ওনার বড় সাহেবের সঙ্গে বর্ধমান চলে গেলেন। সেখানে গিয়ে গোবরা হাতে নাতে গ্রেপ্তার। ছোট মামার কাছে পরে শুনেছিলাম, সমাদ্দার সাহেবকে কেউ কখনো এত রাগতে দেখেনি। গোবরার হাতে হাত কটা পরিয়ে একটা লিকপিকে বেত হাতে নিয়ে তাকে জেরা করা হয়েছিল। জেরা করে জানা গেল স্যার যা ভেবেছিলেন ঠিক তাই। সমস্ত ব্যাপারটার একমাত্র উদ্দেশ্য ছিল স্যারকে কয়েকদিনের জন্য বর্ধমান থেকে সরানো, যাতে গোবরা সমাদ্দার ইনভেস্টিগেশনসের কর্তা হয়ে একজন বিশেষ মক্কেলকে ভাগাতে পারে। কারণ স্যারের কানে ওই ঘটনাটা উঠলে গোবরার ফ্রেন্ড অনন্ত রায়ের রক্ষা ছিল না, বাড়িতে বলে টোলে একাকার করতেন। গোবরা তাই বন্ধুকে সাহায্য করতে এসে এই কাণ্ডটা ঘটিয়েছিল। দুঃখের বিষয়, ব্যাপারটার এর বেশি কেউ আমাদের বলল না। ছোট মামা পর্যন্ত বললেন, এই আমার চাকরি যাস তোরা, তাই 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 চাস? জানিস তো এক নাগাড়ে 1 বছর এখন এখানে লেগে থাকতে হবে। স্যারের বারণ আছে কিছু বলা। খালি বড় মাস্টার অন্য গল্প বলতে বলতে হঠাৎ বলে বসলেন, অনন্তর ব্যাপার থেকে তোদের এই শিক্ষা হোক যে ঘোড় দৌড়ের মাঠে খবরদার কখনো যাবি না। তারপর
একটুক্ষণ থেমে কি ভেবে বললেন, মানে অন্তত আমাকে সঙ্গে না নিয়ে যাবি না। গল্পটা এখানেই শেষ। আপনার কীরকম লাগলো জানতে পারলে আমাদের খুব ভালো লাগবে। আর মনে করিয়ে দিচ্ছি, আমরা প্রত্যেক মঙ্গলবার আর শুক্রবার এই চ্যানেলে আপলোড করি। ভিডিওটা লাইক করার এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ধন্যবাদ।